শুধুই কি শূন্যতা কাটাবে, নাকি দু অঙ্কের আসন জয় করবে, নাকি নতুন তৈরি হওয়া সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে লাল ঝান্ডার? নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজকের বিষয় হলো বামেরা বিধানসভা নির্বাচনে কেমন ফলাফল করতে পারে। দেখুন, একটা বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, দুদফার ভোট শেষ হওয়ার পর মোটামুটি আমরা যে বিষয় নিয়ে কাটাছেড়া করা শুরু করেছি তাতে দেখা যাচ্ছে, মানে কাটাছেড়া করার পর মোটামুটি একটা যে ছবি আমাদের সামনে উঠে আসছে বা যে চিত্র আমরা তুলে ধরার সুযোগ পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে লড়াইটা মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে। অর্থাৎ তৃণমূল দক্ষিণবঙ্গ নিজেদের দখলে রাখবে, উত্তরবঙ্গ পেনিট্রেট করবে। তৃণমূল গতবার পেয়েছিল 213টা, এবার কি আরো বেশি করবে? তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে 250টার ওপর আসন নাকি তৃণমূল পেতে পারে। সত্যি কি তাই হতে পারে? নাকি বিজেপি এবার প্রবলভাবে আসছে, গতবার 77টা পাওয়া বিজেপি 250-এর কাছাকাছি পৌঁছে যাবে? নাকি বিজেপি তৃণমূলকে জাস্ট ওয়াশ আউট করে রাজ্যে এই বাংলায় প্রথমবার সরকার গঠন করবে? এই প্রশ্নের মাঝে খুব স্বাভাবিকভাবে উঠে আসছে আরও একটি প্রশ্ন, যে বামেদের কিভাবে প্রত্যাবর্তন হতে পারে, বামেরা কীরকমভাবে ছক সাজিয়েছিল যে ছকের মধ্যে দিয়ে উঠে আসতে পারে কিছু আসন। দেখুন, একটা ব্যাপার প্রথমেই আপনাকে বলতে হবে, এবং সেটা বুঝে নিতে পারলে তারপরে আমরা পরবর্তী অংশে ঢুকতে পারবো। সেটা হচ্ছে যে ভোটের পরবর্তী ফেজে, মানে ঠিক 6টার পর, বাংলার ভোট শেষ হওয়ার পর যে ভোট ফেরত সমীক্ষাগুলো এসছে, তাতে খানিকটা জিনিস পরিষ্কার হয়েছে। তা দেখা যাচ্ছে তাতে মূলত বিজেপি আর তৃণমূলেরই লড়াই। কোথাও বিজেপি বেশ খানিকটা এগিয়ে, কোথাও তৃণমূল বেশ খানিকটা এগিয়ে, কোথাও আবার দুই দলের তুল্যমূল্য লড়াই। এর মাঝে যে বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংস্থা করেছে, তারা মোটামুটি 3টে সংস্থা একটু সিগনিফিকেন্ট দেখা যাচ্ছে, খানিকটা বামেদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। তার মধ্যে মোটামুটি ধরতে পারেন যে পিপলস ইনসাইট বামেদের 1টা আসন দিয়েছে, পিপল প্লাস বামেদের 3টে আসন দিয়েছে, চাণক্য স্ট্র্যাটেজিস বামেদের 0 বলছে। এর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে পোল ডায়েরি, তারা বলছে বামেরা 3টে আসন, 2 থেকে 3টে আসন পেতে পারে। আসলে হিসেবটা কি হতে পারে, বামেরা কটা আসন পেতে পারে, সেই ছকটা যদি বুঝতে হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি শুধুমাত্র ভোটটা শেষ হলো আর সঙ্গে সঙ্গে আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন তা নয়। তাহলে আপনাকে গত 1.5-2 মাসের পুরো ছবিটা একটু যদি পরিষ্কার করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় কোন কোন পয়েন্টে বামেদের আসন জয়ের সম্ভাবনা রয়েছে এবং সেই আসনের সংখ্যা কত হতে পারে। চলুন সেদিকেই নজর রাখি আমরা। দেখুন, একটা ব্যাপার নিয়ে কোনো সন্দেহ নেই যে বামেরা শূন্যতা কাটানোর জন্য প্রথম থেকেই মরিয়া ছিল, যে কারণে বামেরা একের পর এক গত 5 বছর ধরে একের পর এক নানান কর্মসূচি নিয়েছে, কোথাও আন্দোলন করেছে, কোথাও জনসভা করেছে, কোথাও বিক্ষোভ করেছে, কোথাও অবরোধ করেছে। সেখান থেকে বামেদের প্রতি আস্থা খানিকটা করে ফিরতে শুরু করেছে। এইসবের মধ্যে দিয়ে বামেরা আবার নতুন করে ফিরে আসার একটা ছক সাজিয়েছে। বাংলা বাঁচাও যাত্রা দিয়ে বাংলার গভীরে পেনিট্রেট করার যে স্ট্র্যাটেজি, সেটাও এই হিসেবের মধ্যে রাখতে হবে। এবং বামেরা, মানে আলিমুদ্দিন স্ট্রিট বিশেষ করে একটা ছক তৈরি করেছিল 294টা আসনে গিয়ে জয়ের জন্য লক্ষ্য রেখে বিভ্রান্ত হওয়া বা দিকভ্রষ্ট হওয়ার চেষ্টা না করে, বরং সম্ভাবনাময় কিছু আসনের দিকে যদি ফোকাস করা যায়, তাহলে শূন্যতা কাটতে পারে। অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিটের নজরই ছিল একটা বিষয়ে, যে শূন্যতা কাটানো। এটার একটা সহজ বিষয় রয়েছে, মানে এখান থেকে একটা জিনিস উঠে আসে যে বামেরা ধীরে ধীরে পেনিট্রেট করতে চাইছে বা ক্ষমতার অলিন্দে ফেরার দরজা আবার নতুন করে প্রশস্ত করতে চাইছে। সেই অ্যাঙ্গেল থেকে প্রায় ধরুন গোটা 50 আসনকে ফোকাস করা হয়েছিল, যেখানে খুব বিরাট করে মানে সেই অর্থে যদি ছকের হিসেব করা হয়, যে খুব গভীরে গিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করে সেইগুলোতে নজর দেওয়া। এই 50টার মধ্যে যদি 5টা বসে, তাহলে জানতে হবে বামেরা নিজেদের স্ট্র্যাটেজিতে অনেকটা সাকসেসফুল। তার কারণ হচ্ছে যে এটা ভুললে চলবে না, তৃণমূল এবং বিজেপির লড়াইয়ের মাঝে বামেদের হঠাৎ করে উঠে এসে বামেরা সরকার গড়ে ফেলবে, এরকম সম্ভাবনা বামেরা নিজেরাও কখনো ভাবেনি। যে কারণে ছোট ছোট পকেটগুলো, যেখানে যেখানে বামেদের এক সময় সংগঠন ছিল, যেখানে বুথ লেভেলে ভালো পেনিট্রেটের জায়গা ছিল, সেগুলোকে আবার নতুন করে জাগিয়ে তোলা, বাঁচিয়ে তোলা, সংগঠনকে চাঙ্গা করা, এই কাজটা বামেরা ধীরে ধীরে করে আবার নতুন করে সিনারিওতে ফিরে আসতে চাইছে, মানে বাংলার পলিটিক্যাল সিনারিওতে। সেই হিসেবের নিরিখে একটা জিনিস দেখা যাচ্ছিল, যে গত 3 মাস ধরে বামেরা এমন জায়গায় ফোকাস করেছিল যে জায়গাগুলোতে
বামেদের একটা সম্ভাবনার জায়গা, মানে সম্ভাবনার একটা আলো দেখা যেতে পারে। যেমন ধরুন মীনাক্ষী উত্তরপাড়াতে 3 মাস ধরে পড়েছিল। ওদিকে ধরুন খড়গ্রামে, মুর্শিদাবাদের খড়গ্রামে ধরুন ধ্রুবজ্যোতি সাহা অন্তত 2.5 মাস ধরে ভোট ঘোষণার আগে থেকেই, মানে প্রায় 1.5 মাস 1 মাস আগে থেকেই লড়াইয়ে নেমে পড়েছিল। ধরুন ওদিকে রয়েছে ডোমকল, যেখানে মুস্তাফিজুর রহমান রানা, যেখানে বহুদিন ধরেই মানুষের জন্য কাজ করছেন, মানুষের হয়ে কাজ করছেন, মানুষের জন্য গলা ফাটাচ্ছেন, লড়াই করছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য প্রচুর পরিশ্রম করেছেন। তিনিও অনেকদিন ধরে এই চেষ্টাটা করে যাচ্ছেন। ডেফিনেটলি দলের নির্দেশেই তিনিও রাস্তায় নেমে পড়েছিলেন ভোট ঘোষণার অনেক আগে থেকে। এছাড়াও আরও বেশ কিছু আসন রয়েছে যেখানে বামেরা যথেষ্ট চর্চার মধ্যে ছিল। যেমন ধরুন যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যেমন ধরুন কামারহাটিতে মানস মুখার্জি, দীপশিতা ধর, যেমন ধরুন পানিহাটিতে কলতান দাশগুপ্ত। এরকম বহু জায়গা যেখানে ভীষণ রকমভাবে চর্চা হয়েছে। রানীনগর নিয়ে চর্চা হয়েছে। একই সঙ্গে ধরুন ওদিকে স্বরূপনগর নিয়ে খানিকটা আশার আলো তৈরি হয়েছে। আবার ধরুন সন্দেশখালিতে বামেদের একটা সম্ভাবনার জায়গা তৈরি হতে পারে বলে কেউ কেউ তুলে ধরেছেন। এরকম বিভিন্ন জায়গায় পকেটে পকেটে বামেদের একটা ছবি নিশ্চিতভাবেই তৈরি হয়েছিল। সেই ছবিগুলোর মধ্যে থেকে কি দাঁড়াতে পারে, কটা আসন বামেরা জিততে পারে, যদি এই প্রশ্ন আমাকে আপনারা করেন, তাহলে আমি আপনাদের বলবো, আমার হিসেব বলছে 5 থেকে 6টা আসন বামেদের আসতে পারে। না, ডজন ডজন আসনের যে সম্ভাবনার কথা, স্বপ্নের কথা বিভিন্ন মহল থেকে বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বলেছেন, সেটা বাস্তবায়িত হবে না বলেই মনে হচ্ছে। কিন্তু যেটা হতে পারে যে বামেরা 5টা আসনও যদি পায়, তাহলে কিন্তু বামেরা অত্যন্ত শক্তপোক্ত একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে। এই 5টা আসন কোথা কোথা থেকে হতে পারে? প্রথমে ধরুন আমি চলে যাব মুর্শিদাবাদের কয়েকটা জায়গায়। তার মধ্যে রানীনগর থাকবে। জামাল হোসেন যেখান থেকে দাঁড়িয়েছেন, তিনি ক্ষেত মজুর সংগঠনের ওইখানকার, মানে মুর্শিদাবাদের জেলা সম্পাদক, যথেষ্ট ভালো সংগঠন, মানুষের সঙ্গে খুব সরাসরি একটা কানেকশন রয়েছে তার। ওদিকে খড়গ্রামে রয়েছে, আগেই বললাম ধ্রুবজ্যোতি, ওখান থেকে একটা বিপুল সম্ভাবনার জায়গা রয়েছে। ডোমকল থেকে রানাদার একটা ব্যাপক সম্ভাবনার জায়গা রয়েছে। তো হরিহরপাড়া থেকে আবার জামিলদার একটা চূড়ান্ত সম্ভাবনার জায়গা শোনা যাচ্ছে। জঙ্গিপুর থেকেও একটা সম্ভাবনার একটা চিত্র উঠে আসছে। তার মানে যদি মুর্শিদাবাদের নিরিখে দেখি, অন্তত 5টা জায়গায় বামেদের সম্ভাবনা রয়েছে। এই 5টা জায়গার মধ্যে যদি দুটোও আসে, তাহলে ধরতে হবে বামেরা অনেকখানি এগিয়ে রইল। এবং মুর্শিদাবাদে বামেরা আবার নতুন করে পেনিট্রেট করলো। একটা সময় কিন্তু মুর্শিদাবাদ বামেদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল, যেটা পরবর্তীকালে অধীর রঞ্জন চৌধুরীর দিকে চলে যায়। সেখানে আবার বামেদের ফিরে আসা মানে বলতে হবে যে আস্তে আস্তে জমি শক্ত হচ্ছে। উত্তর দিনাজপুরের করণদিঘি নিয়ে সম্প্রতি প্রচুর চর্চা চলছে। অনেকেই বলছেন মোহাম্মদ সাহাবুদ্দিন নাকি ওখানে ছক উল্টে দিতে পারেন। তিনি যখন নমিনেশন জমা করতে এসেছিলেন, তখন এত মানুষের ঢল নেমেছিল যে অনেকে চমকে দিয়েছিল। মানে বলা হচ্ছিল যে মিছিলের মাথা কোথায় আর মিছিলের ল্যাজ কোথায় সেটাই নাকি বোঝা যাচ্ছে না, এমন সর্পিল এক মিছিল সেদিন রাস্তায় নেমেছিল। এই মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাবনার জায়গাটা কতটা? শোনা যাচ্ছে যে তিনি যথেষ্ট লড়াই করেছেন এবং সেখান থেকে নাকি একটা সম্ভাবনার, মানে আসন জয়ের, করণদিঘি জয়ের একটা সম্ভাবনার জায়গা নাকি তৈরি হয়েছে। যদি হয় তাহলে বামেদের নিশ্চিতভাবেই একটা পেনিট্রেট করার জায়গা খুব ভালোভাবেই তৈরি হবে। আমার আর একটা জিনিস মনে হচ্ছে, সম্ভাবনার জায়গা যেখানে আমরা বলছি, যেখানে বাম আসন জিততে পারে, এই পরিস্থিতির কথা যেখানে বলছি, সেখানে আমার একটা জিনিস মনে হচ্ছে যে কামারহাটি মানস মুখার্জি কিন্তু ভালো কিছু পারফরমেন্স দিতে পারেন। দেখুন, কামারহাটিতে এর আগেও মানুষদা অতীতে 3বার বিধায়ক হয়েছেন, মদনদাকে হারিয়েছেন, মদনদার কাছে হেরেওছেন। ফলে মদন মিত্র সঙ্গে কি লড়াই করা উচিত, কিভাবে লড়াই করছে, এটা মানস মুখার্জিকে নতুন করে বোঝাতে হবে না। আমি মানুষদার যখন ইন্টারভিউ করতে যাই, মানুষদা তখন খুব পরিষ্কার বলেছিলেন যে আমি আমার পুরনো যে জায়গাগুলো একসময় আমার সঙ্গ দিয়েছে, আমার সাথী হয়ে থেকেছে, আমি তাদের কাছে গিয়ে আবার বুঝতে পারছি এরা নাকি বামেদের ভীষণভাবে চাইছে। তাই যদি হয়ে থাকে, মানস মুখার্জি পুরনো নেতা, মানস মুখার্জি প্রভাবশালী নেতা, মানস মুখার্জি সংগঠনের লোক, তাই যদি হয়ে থাকে, তাহলে কিন্তু কামারহাটিতে বামেদের অত্যন্ত গভীর এবং অত্যন্ত তুল্যমূল্য লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন, আপনারা অনেকেই জানতে চাইছেন মীনাক্ষী উত্তরপাড়াতে কি করবে। আমার যেটা মনে হয়, মীনাক্ষী উত্তরপাড়াতে অনেক হিসেব ওলট পালট করে দেবেন। ফলে
উত্তরপাড়াতে ত্রিমুখী লড়াইয়ের যে জায়গাটা হয়ে রয়েছে, মানে ওদিকে ধরুন বিজেপি, তৃণমূল এবং মীনাক্ষী, মানে ওদিকে কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষেন্দ্র ব্যানার্জি, ওদিকে দীপাঞ্জন চক্রবর্তী বিজেপির, আর এদিকে মীনাক্ষী মুখার্জি। এই যে ব্যাপারটাতে বলা হচ্ছিল যে শুরুর দিকটাতে বলা হচ্ছিল যে মীনাক্ষী তেমন লড়াইয়ে এঁটে উঠতে পারবেন না, পরবর্তীকালে কিন্তু দেখা গেছে যে মীনাক্ষী কিন্তু রীতিমতো লড়াইয়ের পুরো হিসেবটাই বদলে দিয়েছেন। যেখানে বিজেপি এতদিন ধরে এগিয়ে ছিল বলে ধরা হচ্ছিল, মানে 2024 সালে শুধু উত্তরপাড়া যদি নিরিখে দেখা হয় তাহলে বিজেপি কিন্তু ওখান থেকে 60,000 ভোট পেয়েছিল। কিন্তু মীনাক্ষীর এই যে পেনিট্রেশন, মীনাক্ষীর যে শেষ মুহূর্তে পর্যন্ত লড়াই করার যে তাগিদ, মীনাক্ষীর মধ্যে যে আগ্রাসী একটা ব্যাপার রয়েছে এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার ব্যাপারে, মানুষের কাছে গ্রহণযোগ্যতার যে দিকটা, এটা দিয়ে মীনাক্ষী অনেকটা নাকি ব্যালেন্স করেছেন বলে মোটামুটি একটা হিসেব বলছে। দেখুন এসআইআর উত্তরপাড়াতেও এফেক্ট ফেলবে, সারা রাজ্যে যেমন ফেলছে। ফলে যদি ধরে নেওয়া যায় যে 2-3% এসআইআর ওই ভোটে, মানে উত্তরপাড়ার ভোটে যদি মাইনাস করে আপনি যদি হিসেব করেন, আর যদি সেই নিরিখে যদি ভাবতে হয়, তাহলে মীনাক্ষীকে কিন্তু অন্তত 7-8% ভোট বাড়াতে হবে। সেই বাড়ানোর কাজটা মীনাক্ষী যথেষ্ট গুরুত্ব দিয়ে করেছেন। পরবর্তী নাম হিসেবে আমি আসবো দীপশিতার কাজে। দীপশিতা ধর, দেখুন উত্তর দমদম উত্তরে আমি দীপশিতা ধরের প্রচারে গেছি, সেখানে মিছিলে হেঁটেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তারা শুধু যে বামপন্থী তাই নন, তারা অন্যান্য দলের সমর্থক, তাদের সঙ্গে কথা বলেছি। দীপশিতাকে নিয়ে না একটা অদ্ভুত একটা সহানুভূতির হাওয়া আছে। এই হাওয়াটার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে দমদম মানে বরাবর একটা সাহসী ক্যারেক্টার। এই সাহসের পেছনে কারণ হচ্ছে, আমি প্রতি রমলা চক্রবর্তী একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে রমলাদিও বলছিলেন যে দমদমের ক্যারেক্টারটা বরাবরই একটু অন্যরকম ক্যারেক্টার। কারণ দমদম হঠাৎ হঠাৎ একটা চেঞ্জ পছন্দ করে, এবং দমদমে একটা বামেদের একটা পুরনো একটা দখল রয়েছে, বা পুরনো একটা ধরুন সমর্থন রয়েছে, বা ধরুন একটা অতীত রয়েছে, যে অতীত আজও ভোলা যাবে না। সেই অতীত নাকি আবার নতুন করে বর্তমানে ফিরে আসতে চাইছে। অর্থাৎ 2016 সালে যে দমদম উত্তর তন্ময় ভট্টাচার্যকে জিতিয়েছিল, সেই দমদম উত্তর নাকি এবার দীপশিতার হাত ধরতে চাইছে, এরকম বলা হচ্ছে। যদি হয় তাহলে বলতে হবে দমদম উত্তরে বামেদের সম্ভাবনার যে স্বপ্ন, সে স্বপ্ন সত্যি পূরণ হবে। দেখুন ওদিকে 3টে আসন নিয়ে আপনাকে কথা বলতে হবে, যে 3টে আসনে সম্ভাবনার জায়গা নিশ্চিতভাবেই রয়েছে। একটা যাদবপুরের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মিছিলে গেছি, কথা বলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। বিকাশদার একটা এমনি গ্রহণযোগ্যতা রয়েছে। বিকাশদা সৎ মানুষ, বিকাশদাকে মানুষ জানে যে তিনি বরাবর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, সম্প্রতিও সে সমস্ত লড়াইয়ের নানান নথি রয়েছে। তো ফলে বিকাশদাকে সমর্থন জানানোর একটা নিশ্চিত একটা আগ্রহ, একটা তাগিদ যাদবপুরের পার্টে দেখা যাচ্ছে বলে বামেরা কিন্তু দাবি করছেন। দেখুন ভোটের ফলাফল তো আপনি আগে যা হিসেব করেন না কেন, দেখা যায় যে ভোট হওয়ার পর পুরো ছবিটাই পাল্টে গেল। অন্তত 2011 সালের পর থেকে যে কটা ভোট হয়েছে, বামেরা বরাবর বলেছে আমরা প্রবলভাবে ফিরছি, আমরা অমুক করছি তমুক করছি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে যে বামেরা সেই অর্থে তেমন পারফর্ম করতে পারেনি, উল্টে ভোটের পার্সেন্টেজ কমে গেছে। সেখানে যাদবপুর একটা সিগনিফিকেন্ট জায়গা বামেদের কাছে বরাবর থেকেছে। যাদবপুরে বামেরা ভালো ফলাফল যেমন করেছে, তেমনি একই সঙ্গে একটা পার্সেন্টেজ অফ ভোট বরাবর মুঠোর মধ্যে রেখেছে। সে আপনি সুজন চক্রবর্তী যখন দাঁড়ান তাই হোক, কি সৃজন ভট্টাচার্য লোকসভা ভোটে দাঁড়ান তাই হোক, যে ভোটের দিকে আপনি তাকাবেন না কেন, বামেদের একটা নিয়ন্ত্রণ দেখতে পাবেন, একটা বাঁধুনি দেখতে পাবেন। এই বাঁধুনিটা যাদবপুর এবার যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্ষেত্রে আরো একটু শক্ত করে, আর একটু সম্প্রসার করে, আর একটু প্রশস্ত করে, তাহলে কে বলতে পারে ওখানে অন্যরকম খেলা দেখা যাবে না। আর যদি তা হয়, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিধানসভায় যাওয়া মানে কিন্তু বামেদের জোর বিরাট জয় হবে বলে ধরা যায়। দেখুন আরো কয়েকটা আসন নিয়ে খুব চর্চা চলছে, মানে বামেদের বেশ কিছু জায়গায় অনেকদিন পর বামেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বামেরা ফিরে আসার একটা তাগিদ দেখাচ্ছে। এই তাগিদটা কিন্তু 2021 সালে একেবারেই দেখা যায়নি, 24 সালে দেখা গিয়েছিল, কিন্তু সেটা এত ক্ষুদ্র পরিসরে, যেখান থেকে বিরাট কিছু স্বপ্ন দেখা যায় না। স্বপ্ন আপনাকে কারা দেখায়? স্বপ্ন দেখায় তারা যারা ফিরে আসার একটা অঙ্গীকার তৈরি করে, যারা ফিরে আসাটা লড়াই জানান দেয়, যারা ফিরে আসবো এটা জোর গলায় বলে। বামেরা সেটা এবার বলতে শুরু করেছে, যে কারণে বালিগঞ্জ একটা সিগনিফিকেন্ট লড়াই জায়গা তৈরি করে। দেখুন শোভনদেব চট্টোপাধ্যায় ওদিকে রয়েছেন, ফলে হেভিওয়েট প্রার্থী, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি সদরপাধিও রয়েছে, ফলে একটা বড় সড়ো লড়াই ওখানে রয়েছে। কিন্তু
আফরিনকে বাদ দেওয়া যাবে না। আফরিনের সঙ্গে আমি শুধু আফরিন বলে নয়, আফরিনের বাবার সঙ্গে আমি কথা বলেছিলাম আলাদা করে, আমি ইন্টারভিউ করেছি, বেশ কয়েকবার গেছি আফরিনের কাছে। মেয়েটার মধ্যে না একটা প্লাস পয়েন্ট কি জানেন তো, মেয়েটা মাইনাস থেকে প্লাসে পৌঁছাতে জানে, যেটা বালিগঞ্জে গত কিছুদিন ধরে, মানে অন্তত 1 মাস ধরে সেই লড়াইটা করেছে। দেখুন, জেনারেলি আপনি যদি কোনো প্রার্থীর প্রচার স্টাইল যদি আপনি ফলো করেন না, যদি দেখেন, তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে প্রার্থী কিন্তু নিজের মতন, দল একটা নির্দেশ ডেফিনেটলি দেয়, একটা স্ট্র্যাটেজি তৈরি করে দেয়, একটা ছক বেঁধে দেয়। প্রার্থী কিন্তু সেই ছকের ওপর বসেও আর একটা ছক তৈরি করে, একটা স্ট্র্যাটেজি তৈরি করে, পাল্টা বিপক্ষকে কিভাবে দেওয়া যায় তার একটা নিরিখ, একটা হিসেব তৈরি করে। সেই হিসেবটা কিন্তু আমি আফরিনের ক্ষেত্রে দেখেছি। ব্যাপারটা কিরকম যদি একটু ছোট্ট করে বলি আপনাকে, সেটা হচ্ছে প্রার্থী জেনারেলি, হ্যাঁ এবার আপনি বলবেন যে বয়স কম তাই এটা করতে পেরেছে, হতে পারে। তো বয়স কম হলে তার সেই অ্যাডভান্টেজে তো নেওয়ার চেষ্টা করবে, সেটা আফরিন যদি নিয়ে থাকে সেটা তো ভুল কোথাও নয়। আমি আফরিনের ক্ষেত্রে দেখেছি, আফরিন নিজের প্রচারকে, একটা দিনের প্রচারকে 3 ভাগে ভাগ করেছে, 4 ভাগে ভাগ করেছে রাদার। যেমন ধরুন, সকালবেলা একটা প্রচার করেছে, ভর দুপুরে ওই গরমের মধ্যে একটা প্রচার করেছে, বিকেলবেলা একটা প্রচার করেছে, রাত্রেবেলা একটা প্রচার করেছে। সেক্ষেত্রে অন্যান্য প্রার্থীদের, মানে গোটা রাজ্য জুড়ে যদি আপনি দেখেন, এইরকম ছবি কিন্তু খুব কম দেখতে পাবেন। ফলে কেউ কেউ নিজের একটা ধারা তৈরি করে, আফরিন একটা নিজের ধারা তৈরি করেছেন। এই ধারাটাকে যদি আফরিন, মানে এই আফরিনের এই ধারাকে যদি বালিগঞ্জ বিশ্বাস করে, বালিগঞ্জ যদি আস্থা দেখায়, তাহলে কিন্তু হিসেব বদল হতে পারে। হিসেব বদল মানে আমি জয় হারের হিসেবের দিকে যাচ্ছি না, আমি এটুকু বলতে চাইছি যে লড়াই তো প্রথম, আপনাকে তো একটা লড়াইয়ের জমি তৈরি করতে হয়। আপনি কোথাও ছিলেন না, সেখান থেকে যদি একটা লড়াইয়ের জমি তৈরি করে ফেলেন, তাহলে বলতে হবে আপনার আত্মবিশ্বাস আছে। আফরিনের ক্ষেত্রে সেই আত্মবিশ্বাস যে আকাশ ছোঁয়া, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং কলতান দাশগুপ্ত, পানিহাটিকে কেন হিসেবের মধ্যে রাখতে হচ্ছে জানেন? তার কারণ একটাই, আরজিকর আন্দোলনে ওই গাড়ি আটকে, আরজিকর আন্দোলনে যে কজনকে ঘিরে, বামেদের যে কজনকে ঘিরে তুমুল আলোচনা সে সময় হয়েছিল, কলতান দাশগুপ্ত তার মধ্যে অন্যতম। এবং এই ছককে মাথায় রেখেই পানিহাটিতে, অর্থাৎ লড়াই যে মেয়েটির জন্য করেছিলেন কলতান দাশগুপ্ত, সেই মেয়েটিকে যাতে জাস্টিস দেওয়া যায় পানিহাটি থেকে, সেই কারণে কলতানকে দাঁড় করানো হয়। দেখুন, এরকম পরিস্থিতি ভারতীয় রাজনীতিতে খুব বিশেষ তৈরি হয়েছে বলে আমার অন্তত জানা নেই। এইরকম একটা তুল্যমূল্য লড়াই পানিহাটিতে, মানে ধরুন ওই অভয়ের মা ওখানে ভোটে দাঁড়িয়ে গেলেন, আবার অভয়ের একটা সেন্টিমেন্ট, সেটার জন্যই কলতানকে খানিকটা যে ওখানে দাঁড় করানো, এ নিয়েও কোনো সন্দেহ নেই। তার মাঝে আবার তৃণমূলের নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের ভোটে এসে দাঁড়ানো। এই যে একটা অদ্ভুত একটা ধরুন একটা দাবার ছক তৈরি হলো, একটা 64 ক্ষোভ তৈরি হলো, কে কোথায় খেলা ঘুরিয়ে দেবে, এই ছক বুঝতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। আমার একটা জিনিস মনে হচ্ছে, কলতান দাশগুপ্ত এই লড়াইটাতে কোথাও খুব একটা পিছিয়ে নেই, বরং আমি বলবো এই লড়াইটা 50-50 জায়গায় রয়েছে সিপিএম। যদি কোনোভাবে কলতানকে মানুষ ভরসা করে থাকেন, এবং ভরসা করার যথেষ্ট জায়গা রয়েছে, সেটা অনেকগুলো কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, এইরকম ছেলেপিলেই তো দরকার, এরকম ছেলেপিলেই তো চায়, যে কারণে তো বামেদের বিভিন্ন নেতার দিকে অন্যান্য দলগুলো হাত বাড়ায় বা নজর দেয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, আমি 5টা আসনের কথা বললাম, আপনারা বলবেন কটা আসন বামেরা জিততে পারে। একটা বিষয়, একদম শেষ পর্বে এসে গেছি, একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে বামেরা যদি কোনো অবস্থায় একটা ভালো আসন যদি বার করতে পারে, তাহলে কিন্তু বাংলার রাজনীতিতে বামেদের প্রত্যাবর্তনের মোটামুটি একটা সম্ভাবনা জায়গা তৈরি হয়ে গেছে। মোটামুটি বলা যায়, ধরুন বামেরা এবার শূন্যতা কাটাচ্ছে। যদি সেই শূন্যতাটাকে কাটিয়ে এসে বামেরা যদি 5-এরও বেশি আসন পায়, তাহলে কিন্তু বাংলার রাজনীতিতে একটা ভারসাম্য তৈরি হবে। সেই ভারসাম্যটাই অনেকে খুঁজছেন, যেটা মানুষজন বলছেন এবার দরকার। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।